মানে মজিদকে কলকাতায় আনা বা ইস্টবেঙ্গল আপনার সামান্য হলো আমি না বললে জানতোই না তো ইস্টবেঙ্গল। কলকাতার কোনো টাইম জানতো না যে ও মাজিদ বলে কোনো প্লেয়ার আছে বা জামশেদ বলে প্লেয়ার। স্কুটারের জায়গায় মজিদ সুতো, স্কুটারের কভারটা নিচে ফেলে দিয়ে ওর ওপর শুয়ে পড়ছে। ভাস্কর গাঙ্গুলির যে অরা, সেই সময় যে দিকপাল ফুটবলার, তাতে কি নাসির আহমেদ কিছুটা মানে গ্রহণে চলে গেল নাসির আহমেদের কেরিয়ার? ভাস্করকে 10-এ কত দেবেন? যখন আমি জুনিয়র বেঙ্গলে ট্রাই করেছি, আমি 1 নম্বর প্র্যাকটিসে 1 নম্বর গোলকিপার ছিল। আমাকে বললো তুমি টিমে আছো। মানে মোহামেডান এখন চেনেই না। যারা আছে কে জানে, চেনেই না কেউ। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, SSCN এ আপনাদের সবাইকে স্বাগত। বাংলার ফুটবলের সোনালী দিন, মানে 7-এর দশক আর 8-এর দশক, এই সময় যারা খেলার খোঁজ খবর রাখতেন, নিয়মিত মাঠে যেতেন, তাদের কাছে ভাস্কর গাঙ্গুলি, শিবাজি ব্যানার্জি ছাড়া আরও যে দুজন গোলকিপারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল বা তাদের আলাপ আলোচনায় উঠে আসতো, একজন যদি প্রতাপ ঘোষ হয়, অন্যজন নাসির আহমেদ। নাসিরদা আমাদের সঙ্গে আছেন। নাসিরদা কেমন আছেন? অনেকদিন পরে আপনার সাথে দেখা, কেমন আছেন? এমনি ঠিকই আছে। খেলাধুলা ছাড়ার পরে অফিস লিগে অনেকদিন খেলেছি, তখন আর বড় ক্লাব থেকে ছোট ক্লাবে কোনো খেলেইনি। 2005-06 পর্যন্ত অফিসের লিগ খেলেছি, অফিসের টুর্নামেন্ট খেলেছি। তারপর থেকে কোচিং লাইনে আসি। মোহামেডানে কিছুদিন কোচিং করে জুনিয়র টিমে ছিলাম, সিনিয়র টিমে হাবিবদার সঙ্গে ছিলাম বছর 3 অলোকের সঙ্গে আমি কাজ করেছি মোহামেডানে। 2015-তে আমি 3 মাসের জন্য চলে গেছিলাম পুনেতে লিভারপুল ডিএসকে বলে একটা একাডেমি ছিল ওখানে। ডিএসকে যারা পরে আই লিগেও পার্টিসিপেট করেছিল, 2nd ডিভিশনে। আমি ওখানে ওই আপনার লিভারপুলের 2-3 কোচ ছিল, ওদের সঙ্গে আমি গোলকিপার কোচ হিসেবে অ্যাসিস্ট করেছিলাম 3 মাস। মানে এখন কোচিং নিয়ে আছেন? এখন কোচিং নিয়ে আছি। নাসির আহমেদ, আমাদের সেই ছোট বয়সের বিখ্যাত নাম, নাসির আহমেদও কি সেই বসিরহাটের প্রোডাক্ট? একদম একদম একদম। আমি সব ওখান থেকে এসেছি, আমরা যখন একসঙ্গে খেলি। মানে এই যে ময়দানের যে যাত্রাটা বসিরহাট থেকে, সেটা কিভাবে হলো? বসিরহাট থেকে যাত্রা, আমি যখন স্কুলে পড়ি তখন বসিরহাট থেকে লিগ খেলতাম, এবং বসিরহাট থেকে ওখানে ওই আপনাকে বলছিলাম যে আমি বাংলাদেশে একটা টুর্নামেন্টের ফাইনালে বসিরহাট থেকে আমাদের একটা টিম করি। ওখান থেকে যারা খেলে তাদের ভিতরে একজন আমাকে অফার করে যে কলকাতায় খেলো। তো আমি বললাম যে না, তো বললো খেলবে, সুযোগ সুবিধা হলে খেলবো। তো উনি তখন তার মোবাইল ছিল না, টিটি লিগে জানালো, আমার সঙ্গে এসে দেখা গেল। তো উনি এসে, আমি বেনারে, উনি আরবান ব্যাংকে চাকরি করতেন, দেবনারায়ণ রায়, উনি এক সময় মোহামেডান জুনিয়রে কোচ ছিলেন। উনি বললেন যে 5th ডিভিশনে খেলতে হবে। আমার তখন মোহামেডান, এই টিম আর রেলে, ফোর্ট্রাস, এদের ছাড়া বাকি দিনের নাম জানতাম না। তখন যে কলকাতা মাঠে 1st ডিভিশন বাদে 2nd ডিভিশন 4th ডিভিশন এটা কোনো ধারণাই ছিল না। আমাকে যখন বললো 5th ডিভিশন, আমি বললাম গ্রামে খেলি, কলকাতায় খেলবো, কোথায় খেলছি, কোন ক্লাবে খেলছি দরকার নেই, খেলবো। মানে ওয়ারি দিয়ে কলকাতা ময়দানে যাত্রা শুরু। ওয়ারি ক্লাবে 1st ডিভিশন যাত্রা। তাটাকে আমি 3rd ডিভিশন, 5th ডিভিশন আর 2nd ডিভিশন খেলেছি। এবার ওয়ারি ক্লাব থেকে বড় ক্লাব বলতে মোহামেডান স্পোর্টিং। ওয়ারি ক্লাবে আমি যখন সই করলাম, আমাকে কিন্তু প্রথমে ড্রেস দিত না। আমাকে প্রথমে তখন বলাই সাধুকা বলে একজন সিনিয়র গোলকিপার, আর নিয়ার মুখার্জি বলে একজন গোলকিপার ছিল, ওরা 2জন ড্রেস করেছিল। 3rd ম্যাচ ছিল আমাদের ইস্টবেঙ্গল, আমাদের কোচ ছিলেন, উনি আমাকে বললেন যে খেলবি? আমি বললাম তো খেলার জন্য এসছি, আপনি খেলালে খেলবো। তো আমার প্রথম ম্যাচ 1st ডিভিশনে এগেনস্ট ইস্টবেঙ্গল। কত সাল? 75-এ। তো 2 গোলে হেরেছিলাম, কিন্তু ম্যাচের পরে যখন আমি মাঠ থেকে গ্যালারির নিচে বেরোচ্ছি, মানে ইস্টবেঙ্গল সাপোর্টাররা আমার পিঠ চাপড়ে দিয়েছিল, ভালো খেলেছে বলে, 2 গোলে হারলেও। তারপরে এই বছরে আমি এই 75, যে বছর 5 গোলে ভাস্কর গাঙ্গুলি। হ্যাঁ, তো তারপরের বছরও আমি ওয়ারি ছাড়িনি, আমি ওয়ারিতেই ছিলাম। 76 ওখানে ছিলাম। 76-এও পরে আমি 77-এ ইয়েতে যাই, রাজস্থানে। রাজস্থান মোহামেডান ম্যাচ গোললেস ড্র ছিল, মাঠে খুব মারপিট হয়েছিল। মাঠের লোক বেরিয়েছিল, আমরা রাত 8টা পর্যন্ত ওখানে বসছিলাম, ঘোড়াপাটায় বসছিলাম, পুলিশের ঘোড়াপাটা। 8টার পরে আমাদের পুলিশ ভ্যানে করে ক্লাবে ছেড়ে দিয়ে গেছিল। তারপরে 78-এ মোহামেডান যোগাযোগ করেছে। তারপর থেকে মোহামেডানে ছিলাম 78, 79। এবার এই 78 থেকে আপনি রিটায়ার করলেন 94। নাসির আহমেদের প্রাইম টাইম মোহামেডান ক বছর খেললেন?
মোহামেডানের সব মিলিয়ে আমি 12 বছর, 78, 79, 80 ইস্টবেঙ্গল, 82, আশ্চর্য কথাটা মানে 12 বছরের মধ্যে মানে তখন 80s এর মোহামেডানও একটা হ্যাঁ, বিরাট শক্তি, তিন প্রধান বলে তখন তিন প্রধান বলা হতো। আমি যে জায়গাটা যেতে চাইছি নাসিরদা, 80-81 ইস্টবেঙ্গল 80 পুরো ভেঙে চলে গেল মডার্ন স্পোর্টিং এ, ভাস্কর গাঙ্গুলি, শহীদ সেনগুপ্ত, 9 জন চলে গেল। চলে যাবে। আপনি কি সেই কারণে চলে এলেন? আমার এক্স্যাক্টলি তাই। আমি ওর সঙ্গে মোহামেডানের ফাইনাল হয়ে গেছিল, আমি পয়সা নিইনি, কিন্তু আমার সঙ্গে কথাবার্তা ফাইনাল হয়ে গেছিল ইরফান সাহেবের অভিযোগ করে। তো পরের দিনই আমার সঙ্গে অরুণ ভট্টাচার্য, তখন ফুটবল সেক্রেটারি নেই কুমার ক্লাবের, অরুণ ভট্টাচার্য যোগাযোগ করে একজন লোক পাঠালো, বললো যে আসি দেখা করো। আমি ওনার সঙ্গে দেখা করলাম, উনি LIC-তে চাকরি করতেন, হিন্দুস্তান বিল্ডিং। উনি বললেন যে তুমি কি জানো যে ভাস্কর শহর আর 9 জন ওখানে গেছে? আমি বললাম, না আমি জানি না। তো বললো আমরা চাইছি যে তুমি আমাদের এখানে। নাসির লাউডার। উনি বললেন যে তুমি আমাদের এখানে সই করো। আমি বললাম যে দেখুন, আমি মোহামেডানের সঙ্গে কথা বলে এসেছি, আমি পয়সা করি যদিও নিইনি, তবে আমার যেহেতু কথা বলি, তো আমার ওনাদের সঙ্গে একবার কথা বলা দরকার। আমি কালকে, আমাকে টাইম দিন, আমি কালকে জানাবো। আমি ওনার সঙ্গে কথা বলে ওখান থেকে সোজা ইরফান সাহেবের অফিসে গিয়েছিলাম, যে বললাম যে এরকম আপনারা তো ভাস্করকে সই করাচ্ছেন, ন্যাচারালি ওরা একটা গ্রুপে 9 জনে আসছে, সেখানে আমাকে হয়তো আমার খেলার সুযোগ খুব কম থাকবে। वो मोबाइल में একজন অফিসার পর করে দুম করে বললো, तुमको पैसा देगा, उसको खिलाएगा नहीं करेगा, हम लोग का मैटर है, तुमको तो पैसा मिलेगा। हम बोले पैसा तो मिलेगा, वो बात ठीक है, लेकिन हमको तो खेलने का मौका मिलना चाहिए ना, जहाँ पर खेलने का मौका मिलेगा वहीं जब खेलेंगे हम। ইস্টবেঙ্গল জয়েন করলেন কত টাকায়? ইসমোট তখন 40,000 টাকার কথা হয়েছিল আমার সঙ্গে, 50,000 টাকা, সরি। বলুন তো, যে আপনি যে বছর ইস্টবেঙ্গলে খেলছেন সে বছর ইস্টবেঙ্গলে মজিদ কেমন ছিল অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এখন অনেকেই এটা স্বীকার করে না, মাজিদ জামশেদের ব্যাপারে ইস্টবেঙ্গল ক্লাবও জানতো না। ইস্টবেঙ্গল ক্লাব তখন হাহাকার, মানে অ্যাকচুয়ালি মনোরঞ্জন ছাড়া আর কেউই ছিল না, মানে খেলা প্লেয়ার কেউ ছিল না। সুধীরদা তখন অলমোস্ট খেলা ছেড়ে দেবে করছে, সুধীরদাকে আবার সই করানো হয়েছিল, একমাত্র সমর ভট্টাচার্যকে পেয়েছিল। তাছাড়া আর খেলা প্লেয়ার বলতে কেউ ছিল না তখন। মোহামেডানেরই এক এক্স অফিসিয়াল, উনি আমাকে ওনার সঙ্গে আলিগড় ইউনিভার্সিটির যে প্রফেসর খেলাধুলা দেখতেন, তার মানে ব্রাদারলি রিলেশন। উনি ওনাকে বললেন 2টো প্লেয়ার আছে, তার ভিতরে একটা ইরানি প্লেয়ার এই ওয়ার্ল্ড কাপার আছে, যদিও ওয়ার্ল্ড কাপও ম্যাচ খেলেনি, কিন্তু ওয়ার্ল্ড কাপ টিমের ছিল, যদি বলে তাহলে ওকে আমি ব্যবস্থা করে দেবো। আমি অরুণদাকে যে বললাম, অরুণ বললো যে তাহলে ওনার সাথে যোগাযোগ কর। পরের দিন সকালবেলা ওই গঙ্গার ধারে, ওই ধারে একটা গিয়ে বলে একটা ক্যাফেটেরিয়া মতো আছে ছোট, এখন ওটা চলছে কিনা আমি জানি না, আমি বহুদিন ওদিকে যাই। তো ওর সামনে দাঁড়িয়ে সকালবেলা অরুণ ভট্টাচার্য, আমি আর মাসুদদা ছিল মোহামেডানের ফুটবল সেক্রেটারি ছিল এক সময়। তো ওনারা এসে কথা বললেন, উনি বললেন তো ওই দিনই দিল্লি হয়ে ওনারা লখনৌ এসেছিলেন, বুঝলেন, মাজিদ দিয়ে কথা বলবো। তো মাজিদের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবও জানতো না, কলকাতার কেউই জানতো না যদি মাসুদদা না বলতেন। মানে মজিদকে কলকাতায় আনা বা ইস্টবেঙ্গল আপনার সামান্য হলো আমি না বললে জানতোই না তো ইস্টবেঙ্গল। আমাকে মাসুদদা বললো, আমি সঙ্গে সঙ্গে ব্যাপারটা, যেহেতু আমি ওখানে সই করছি, আমি দেখলাম যেখানে টিপ প্লেয়ার নেই, সঙ্গে সঙ্গে অরুণদাকে বললাম যে এরকম আছে প্লেয়ার, আপনি যদি বলেন তাহলে যোগাযোগ করা যেতে পারে। উনি পরের দিনই সকালবেলা প্রোগ্রাম করলেন, ওইখানে দাঁড়িয়ে কথা হলো। তারপর ওই দিনই ওনারা দিল্লি হয়ে লখনৌতে গিয়ে, দিল্লিতে ফ্লাইটে গেছে, যে লখনৌ ইউনিভার্সিটিতে ওরা তখন পড়তো, ওখানে মাজিদ জামশেদ দুজনেই ওখানে পড়তে এসেছিল। ওরা ইউনিভার্সিটির হয়ে রোবার্টস কাপ খেলেছে। রোবার্টস কাপে তখন প্রিলিমিনারি আগে একটা কোয়ালিফাইং খেলা হতো, তারপরে বড় টিমরা যেত। তো ওরা ওখানে খেলেছিল, ওখান থেকে নজরে পড়েছিল। কিন্তু কলকাতার কোনো টাইম জানতো না যে ও মাজিদ বলে কোনো প্লেয়ার আছে বা জামশেদ বলে প্লেয়ার। খাবাজি আমাদের সঙ্গে ছিল 79-এ, পরে খাবাজিও জয়েন করলো। ওরা যেহেতু আসলে মজিদের মানে 80 ইস্টবেঙ্গল তো আর কেউ নেই। মাজিদ যে ফুটবলটা খেলে কলকাতা মাঠে ফরেন প্লেয়ার, অনেক ভালো ভালো প্লেয়ার আছে নো ডাউট, কিন্তু মাজিদ যে খেলাটা দেখিয়ে গেছে, এই খেলার দৃষ্টিনন্দন খেলা দেখিয়ে, এই খেলাটা কিন্তু কোনো ফরেন প্লেয়ারের কাছে আমরা পাইনি। ও যে স্টাইলটা দেখিয়ে গেছে,
ইভেন আমি তখন রিজার্ভ ব্যাংকে জয়েন করার আগে আমি কাশিজালের আগ পর্যন্ত আমি স্টেট ট্রান্সপোর্টে চাকরি করেছি। স্টেট ট্রান্সপোর্টে পরিমলদা ছিলেন, জংলাদার কাছে অনেক কিছু। আমার জংলাদার যেহেতু ওখানে থাকতো, ওখানে চুনিদার থেকে আরম্ভ করে এমন কোনো সেই আমলের প্লেয়ার নেই যারা ওখানে স্টেট ট্রান্সপোর্ট টেন্টে আসছেন না। ওই চুনিদা মানে সপ্তাহে অলমোস্ট একদিন তো আসবেনই ওখানে। তো সুনিদার সঙ্গে খুব ক্লোজলি মানে কথাবার্তা বলেছে বা মেশার সুযোগ পেয়েছি, মেশার সুযোগ বন্ধু হিসেবে না, ছাত্র হিসেবে। তো চুনিদার মতো লোক একদিন বলছে, আরে এই না যে কি একটা প্লেয়ার মাজিদ ভাস্কর এনেছে, ওটা আমাদের নাম বলিয়ে দেবে। তো উনি পর্যন্ত মাজিদের ব্যাপারে এরকম একটা কমেন্টস করেছেন। চুনিদার ব্যাপারে বলতে সত্যি কথা বলতে আর প্র্যাকটিসে মজিদের সঙ্গে আপনার অভিজ্ঞতা কেমন? ভীষণ ভালো। ওর ব্যবহারটা ছিল খুব সফট, কোনো সময় কোনো অ্যাগ্রেসিভ কোনো কিছু ছিল না ব্যবহার। আর যেহেতু আমি 85 থেকে কলিং লেনে নিয়ে ফ্ল্যাট ভাড়া করে থাকতাম, তখন তো মাজিদ মোটামুটি একদম রুইন্ড হয়ে গেছে। ও অলমোস্ট এভরিডে আমার বাড়িতে রাত্রে 10টা 11টার সময় হঠাৎ বেল দিচ্ছে, খুলে দেখলাম ও বসে আছে। ও বসে থাকবে, হাতে হয়তো একটা আপেল, একটা সিঙ্গাড়ার প্যাকেট কিংবা একটা জিডিপির প্যাকেট। Majid, tomorrow morning is our practice. Go and sleep. 10 minutes. মানে অলমোস্ট বেগিং, গিভ মি 20 রুপিস, গিভ মি 30 রুপিস, এইরকম একটা পর্যায়ে চলে গেছিল। তো আমি যেখানে থাকতাম, আমার স্কুটার টাকার জায়গা ছিল না, ওখানে গ্যারেজ ছিল না বা জায়গা ওই প্যাসেজে রাখা যেত না। আমি মডার্ন ক্লাবে মেসের নিচে গাড়িটাকে ওই স্কুটারটা নিয়ে কভার দিয়ে রেখে দিতাম। যে প্রায় দেখতাম যে কভারটা নিচে পড়ে আছে। আমি দারোয়ানকে একদিন বললো, আরে ভাই আমার কভারটা রোজ এসে দেখি নিচে পড়ে থাকে, কি ব্যাপার, কে खोले गे? बोलते ना क्यों खोले ना, हो मजीद साहब लेके वहाँ सो जाता है रात में, ऊपर में दरवाजा, वो लोग दरवाजा नहीं खुलता है तो यहीं सो जाता है आपका कवर। স্কুটারের জায়গায় মজিদ শুতো? স্কুটারের কভারটা নিচে ফেলে দিয়ে ওর ওপর শুয়ে পড়ত। ওই মাজিদকে যে ইন্ডিয়ার থেকে চলে গেছে, তার পিছনেও মানে জামশেদ সব থেকে এই ব্যাপারে অ্যাক্টিভ হয়েছিল। ও বহুবার চেষ্টা করেছিল ওকে প্লেনে করে পাঠানোর, কিন্তু ওকে কোনো অবস্থাতেই রাজি করানো যাচ্ছিল না। তো সেই সময় একটা ইরানি জাহাজ এসেছিল আমাদের কলকাতা পোর্টে। জামশেদ ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিল তার সঙ্গে যোগাযোগ করে মাজিদকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছিল যে আপনি ওকে ওকে কিন্তু প্লেনে পাঠানো যাচ্ছে না। কারণ ও ক্যাপ্টেন মাজিদকে জামশেদকে বলেছে যে তুমি ওকে নিয়ে এসো, বাকি দায়িত্ব আমাদের। তো ওকে ওখানে রাত্রিবেলা পার্টির নাম করে নিয়ে যেয়ে ওখানে গ্যারেজ করে দেওয়া হয়। তারপরে ওখান থেকে ইরানে ফেরত দিতে পারবে, নাহলে ওকে পোর্ট থেকে ইরানি জাহাজ করে জাহাজে করে গেছি। তো কেউ জানে না এগুলো, এবং জামশেদও কাউকে বলেনি। জামশেদ আমাকেই খালি বলেছে যে ওকে তুলে দিয়েছে। মজিদের যে অধঃপতন, মানে মজিদ যে ওই সুপারস্টার থেকে এই জায়গায়, ময়দানের কেউ পাশে দাঁড়ায়নি কোনোদিনও? সত্যি কথা বলতে আমি বললে দাঁড়ায়নি, কিন্তু নাইমদা কিন্তু খুব চেষ্টা করেছিল। যখন ও মেসে ছিল, মেসে এসে ওকে বলতেন, মাজিদ, ইউ আর দ্য মনিটর অফ দিস মেস, ইউ হ্যাভ টু ওয়াচ এভরিবডি, হোয়াট boys are doing, they are sleeping on right time or morning, go to the practice in right time, you are the monitor. ওকে অনেক নাইমদা বা আমরা ওকে বিয়ে করি, কিন্তু ও কাউকে বদার করতো না তখন। না, ময়দান থেকে কি ওর পাশে কেউ দাঁড়িয়ে যে একটা বিপদ চালিত হচ্ছে, কেউ চেষ্টা করেনি ওকে নিয়ে। ও দোষটা আমি 50% 60% ওকে নিজে দেবো, কেন ওটা অ্যাডাল্ট ছিল, তো বাচ্চা ছিল না, নিজের বোঝা হয়েছে। জামশেদও ওই একই সঙ্গে ছিল, কিন্তু জামশেদ তো নিজেকে স্কেপ করে রেখেছিল, কোনটা খারাপ কোনটা ভালো, সেই বোধ বুদ্ধিটাও হারিয়ে ফেলেছিল একদম। মানে আমার শ্বশুরবাড়ি আপনার সন্তোষপুর আকড়াতে। আমার শ্বশুর ওখান থেকে স্কুলের সেক্রেটারি আমাকে বললো যে মাজিদকে একবার নিয়ে এসো স্পোর্টসে। এমন ও খুব অসুস্থ, খুব ভালো একটা নেই তখন, ওই ট্রাক নিচ্ছে, ফ্যান্সি ডিল নিচ্ছে। আমি ওকে বললাম যে চলো আমার শ্বশুর বাড়িতে একটা ইয়ে আছে, প্রোগ্রামে যাও। তো যাবে। সকালবেলায় গাড়ি নিয়ে মেসের থেকে তুললাম ওকে। মেসের থেকে বেরিয়েই একটা ওষুধের দোকানে সামনে বললো, নজির ওয়েট, স্টপ দ্যাট কার। ও দাঁড়িয়ে 2টো ফ্যান্সি ডিলের বোতল নিল।
নিয়ে ওটা কটার জন্য আমিই দিলাম। হোয়াট উইল ডু উইথ দিস প্যাসিডিল, কিছু বললো না, মানে যেতে যেতেই দুটো প্যাসিডিল খেয়ে ফেললো গাড়ির ভিতরে বসে। এবার যে মাজিদ এসেছিল ইস্টবেঙ্গলের এই অনুষ্ঠানে, অনেক ভালো। আপনার সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ, ওটা ফটো ফটো সব আছে। না, আমি একটা জিনিস বলবো যে নাসির আহমেদ কি সামহাও ভাস্কর গাঙ্গুলির যে অরা, সেই সময় যে দিকপাল ফুটবলার, তাতে কি নাসির আহমেদ কিছুটা মানে গ্রহণে চলে গেল নাসির আহমেদের কেরিয়ার? ফ্র্যাঙ্ক, না 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 না, ভাস্কর কেন দায়ী হবে? ভাস্কর, আমি তো এক জায়গায় খেলিনি। না মানে ভাস্কর শুন, ভাস্কর ভারতবর্ষে আমাদের যত গোলকিপার, ওর মতো ডেয়ারিং গোলকিপার, ওর মতো সাহসী গোলকিপার ভারতবর্ষে জন্ম হয়নি। কিন্তু গোলকিপারের টোটালিটি দিয়ে যদি বলেন, তাহলে তরুণ আমার দেখা, তার আগে যাদের আমি দেখিনি, তরুণটাকে আমি দেখে আপনাদের কন্টেম্পোরারির মধ্যে কে সেরা? আমি ভাস্করকেই ডাকবে। ভাস্করকে 10-এ কত দেবেন? 10-এ 9। তারপর তারপরে আমি ছিলাম, প্রতাপ ছিল, শিবাজিদা ছিল। নিজেকে কত দেবেন? নিজেরটা বলতে পারবো না, নিজেরটা অন্য লোকের, আমি নিজের মার্কটা আমি দিতে পারবো না। না কিন্তু নাসির আহমেদ কি ময়দানে যতটা গ্র্যাব করা হয়েছিল সেটা পাইনি, এটা বলতে চাইছেন? হ্যাঁ মানে যতটা সেটার কারণ আমি বলতে পারবো না, হয়তো আমার ল্যাক ছিল। সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ডিপ্রাইভ হয়েছে ঠিকই, কিন্তু সেটা আমি বলতে চাই না। আমি বললাম আমি সুযোগটাকে অ্যাপ্লাই মানে কাজে লাগাতে পারিনি, সেটা বলবো। আমি ডিপ্রাইভ, মানুষের জীবনে কেউ না কেউ কোথাও না কোথাও হয়েছে, সে আমিও হয়েছে, অন্য লোকের হয়েছে, সবাই হয়েছে, কোথাও না কোথাও ডিপ্রাইভ হয়েছে। কিন্তু সেটাই যে একমাত্র কারণ তা না। যেমন 75-এ যখন আমি জুনিয়র বেঙ্গলে ট্রাই করেছিলাম, আমি 1 নম্বর প্র্যাকটিসে 1 নম্বর গোলকিপার ছিল। আমাকে বললো তুমি টিমে আসো, আমি যখন ওয়ারিতে ছিলাম। ও বললো 3টের সময় সিআরএ টেন্টে লিস্ট দেওয়া হবে, ওখানে দেখে নিয়ে। আমি 3টের সময় সিআরএ টেন্টে যেতে না, আমার নাম স্ট্যান্ড বাইতে, 3জন গোলকিপার, আমাকে নেওয়া হলো না। সব কোটায়, তখন সব কোটা ছিল, জর্জের কোটা, ওই আপনার সালকিয়াতে যে ছিল উনি তখন মায়াপের কর্মকর্তা, তার কোটা, বাটার কোটা, এরা 3জন বলে আমাকে স্ট্যান্ড বাই। আমি বাড়ি চলে গেছিলাম, বাড়ি গিয়ে বুটুট সব ফেলে দিয়েছিলাম। ওই যে 80 সালে যেবার আপনি ইস্টবেঙ্গলে এলেন, সেবার তো মোহামেডান আবার সব ভাস্কর দা, শহীদ দা যে বেরিয়ে গেল, সেবার তো মানে অলমোস্ট 4টে ট্রফি মোহামেডানের, হ্যাঁ, 4টে ট্রফি মোহামেডানের। ফেডারেশনটা তো হলো না, হলো না, মারামারি হয়ে গেল। মারামারি হলো, বন্ধ হয়ে গেল। তারপরে ওই রোবার্সে গিয়ে মোহনের সঙ্গে জয়েন্ট চ্যাম্পিয়ন। ইস্টবেঙ্গলে থাকার 2 বছরের স্মৃতি কেমন? ইস্টবেঙ্গল যে টিমটা ছিল, সেই টিমটা নিয়ে ফাইট করার জায়গা খুব কম ছিল। তার ভিতরে ইস্টবেঙ্গল যা খেলেছে এটা আনবিলিভেবল। মানে ইস্টবেঙ্গল যে খারাপ খেলেছে এটা আমি বলবো, ইস্টবেঙ্গল ওই টিম নিয়ে যথেষ্ট ফাইট করেছে এবং যথেষ্ট ভালো খেলেছে। আর মোহনবাগানে কোনোদিনও গেলেন না কেন, ডাক পাননি? মোহনবাগানে আমাকে 79-এ বলেছিল, কিন্তু সে বছর আমার সেকেন্ড ইয়ার ছিল বলে আমি মোহনবাগান ছাড়িনি। মানে আমাকে যে সই করে উনি বললাম, তোমার বড় ক্লাব প্রথম বছর, আর এই ক্লাবে তোমার একটা পার্মানেন্ট জায়গা হয়ে গেছে, তুমি আর 1 বছর খেলো, তারপরে আমি আর 2-3টে প্রশ্ন করবো। মানে এই 7-এর দশক 8-এর দশকের গোলকিপারের নাম বলতে, যেমন ভাস্কর গাঙ্গুলি, শিবাজি ব্যানার্জি, প্রতাপ ঘোষ, তারপর নাসির আহমেদ, এই ক্রমাঙ্কটা কি কোনোভাবে মনে দুঃখ দেয়? সেটা যারা খেলা দেখে তারা দেবে, আমি কেন দেবো? না, ওয়াই লুক ব্যাক, যখন ফিরে তাকান তখন কি মনে হয় যে আমার ওইসব নিয়ে কোনো অনুশোচনা নেই। আমি মনে করি আমি আমার যতটুকু যোগ্য ছিল ততটুকু খেলে কতটুকুনি পেয়েছেন? ততটুকু পেয়েছি, আমি তার বাইরে ভাবি না। আর এখন মোহামেডানকে দেখলে ভগবান আমাকে যা দিয়েছে হয়তো অন্য লোকের থেকে অনেক বেশি দিয়েছে, আমার থেকে কি বেশি পেয়েছে ওটা নিয়ে আমি চিন্তা করি না। এখন কি মোহামেডানকে দেখলে দুঃখ লাগে? দুঃখ তো অবশ্যই লাগবে, এত বছর ধরে ক্লাবে খেলেছি আমি। মোহামেডান ক্লাব, আমি মুসলমান বলে মোহামেডান ক্লাবের কথা বলি, যেহেতু আমি ওই ক্লাবেই আমার জীবনের 12 বছর 12 Prime বছর time। ওখানে কাটি, তো সেই ক্লাবের খারাপ হলে তো খারাপ লাগবে। যেভাবে ইস্টবেঙ্গল এখন হারলে আমার খারাপ লাগে, যেহেতু আর ইস্টবেঙ্গল আমি 1 বছর কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালরা যেভাবে প্লেয়ারদের রেসপেক্ট, এটা ভারতবর্ষের আর কোনো টিম দেয় কিনা আমার জানা নেই। এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব তারা মেসেজ পাঠায়, ফোনে কথা বলে, দরকার হলে চিঠি পাঠানো এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু যোগাযোগ রাখে, তারা খবর দেয় অ্যাটলিস্ট যে ফাংশন হচ্ছে মাঠে এসো। ক্লাব মোহামেডান চেনেই না কেউ চেনেই না। উনি আমার সঙ্গে আনোয়ার হোসেনের নাম শুনেছে, স্টপারে খেলতো, ও দীর্ঘ 8 বছর ধরে খেলেছে।
আমার সঙ্গে এখনো কথা, গত বছর আমাকে ফোন করে বলছে, আরে নাসির হায়দ্রাবাদে আছে, জামশেদপুরের ছেলে, মেয়ের ওখানে বিয়ে হয়েছে, এখন মেয়ের কাছেই থাকে ওখানে, এটা হসপিটালের সিকিউরিটি অফিসারের जॉब করছিল, এখন বোধহয় ছেড়ে দিয়েছে। बोला, अरे नजीर, अरे मॉडर्न क्लब हम लोग का जानता नहीं है। हम बोला आपने खेला है? बोले क्या बोल रहा, तू खेला नहीं है? हम बोला हम तो मॉडर्न में खेला नहीं। आपको खेला होगा तो आपको याद होगा। মানে মোহামেডান এখন চেনেই না। যারা আছে কে জানে, পিলার ঠিক করে দেবে। আপনি বলুন যে ইজমোহন, মোহনবাগান, মহামেডান সবাই একটা অ্যাওয়ার্ড দেয় প্লেয়ারদের, মানে যারা মহামেডান ক্লাবে বা ইজমোহন ক্লাবে সার্ভিস, তার তো একটা ক্রাইটেরিয়া থাকবে, কোন ক্রাইটেরিয়া বেশি মহামেডান এই ওদের সানে অ্যাওয়ার্ড দেয়, তো একটা ক্রাইটেরিয়া থাকা যে এইটাই, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করলে ওদের ওখানে অফিসিয়ালদের চামচারা যারা বলে দিল ভাইয়া ইসকো দিয়ে দিয়েছে, ঠিক আছে উসকো দে, তো এটা কোনো ব্যাপার হলো নাকি? আনোয়ার হোসেনের মতো যে 9 বছর খেলেছে, ক্যাপ্টেনশিপ করেছে, এখান থেকে জুনিয়র ইন্ডিয়া খেলেছে, সে বলছে যে আমলোকে পহচানতা নেই হ্যাঁ। একমাত্র ওখানে জানতে হয় যে ওই শফিক মুন্সি বলে যে উনি মারা গেছেন, এখন যারা আছে কেউ জানেই না যে মোহনা ক্লাবে কে খেলেছে। যদি অতনুকে দিতে হয় তাহলে ওয়াই নট তরুণ বোস? তরুণ বোস মোহামেডানে খেলেছে, কোনো তো গোলকিপার ভারতবর্ষে জন্মায়নি, তো তরুণ বোসকে কেন দেবে না? আমি আমার কথা বলছি না, আমি 12 বছর খেলেছি বলে আমার যোগ্যতা নেই বলে দিইনি, আমি ভাবি তার জন্য আমার কোনো আফসোস নেই। আমি কখনো কাউকে বলে না, আমি যাইও না ওখানে। ওখানে ওই শুক্রবারের দিন মাঝে মাঝে নামাজ পড়তে যাই আমি ওখানে, কিন্তু ক্লাবে ঢুকি না, ওই লনে হয়, লনের থেকে নামাজ পড়ে চলে গেছি। আপনি যাবেন এখন গেটে, যদি আপনাকে বলে যে কোথায় যাচ্ছেন, ভেতরে ঢুকতে গেলে কেন নাম লেখান, তো ওই অপমান আমরা সহ্য করতে পারি, ওই জন্য যাই না, কিছু দরকার নেই। আর এই রিসেন্টলি আমাদের রোজার সময় ওই ইফতার পার্টি হয়, আমার শুক্রবারে ছিল, শুক্রবারে আমি নামাজ পড়তে আমাকে একজন ওখানকার দর্শক যারা আমাদের সময় খেলা দাঁড়া দেখতে চিন্তা করে, নাসির ভাই কাল आ रहा है, ये आज आ रहा है सामने, हमने किस लिए? बोले इफ्तार पार्टी है। बोले तो भिखारी नहीं है जो कोई दावत नहीं देगा, आके इफ्तार पार्टी में बैठ जाए, मेरा घर में नहीं बनता है। তো আপনি কি এক্সপেক্ট করেন? আপনি 12 বছর গেছে, আপনাকে ক্লাব বলবে, আপনার জন্য আপনাকে যাবো কেন? কেন আমার মান সম্মান নষ্ট করতে যাবো কেন? 2 বছর খেলে ইস্টবেঙ্গল আপনি 1 বছর খেলেছি, এখনো পর্যন্ত জীবনে যত ফাংশন আছে, একটা ফাংশন হোয়াটসঅ্যাপে লাগিয়ে আছে, সমস্ত মেসেজ পাঠায়। 70 দশক 80 দশক, এটাই কি কলকাতা মানে আপনার দেখা সেরা সময়? মানে এক্স্যাক্টলি ওই সময় যে প্লেয়ারের সঙ্গে আমি খেলাধুলা করেছি বা আমি যাদের খেলা দেখেছি, তারা কি এখনকার যুগে আইএসএল এর বাজারে টক্কর দিতে পারতো? 100 বার দিতে পারবে, 100 বার দিতে পারবে। এখন আপনি বলুন ইন্ডিয়া টিমে কি আছে? ইন্ডিয়া টিমে আপনি একটা ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী বলে, আপনি একজন স্ট্রাইকারের নাম বলুন। না, এই যুগের যে ছেলেরা তারা বলে যে এখনের আইএসএল অনেক টাফ, আগেকার দিনে আপনাদের সময় যে ফুটবল হয়েছে। আপনি তো বহু খেলা দেখেন, এখানে আইপি শিল্ডে প্রচুর বড় বড় টিম, বিদেশি টিম খেলে গেছে। ইস্টবেঙ্গল ক্লাবের মতো ক্লাব সেই যুগে প্যাস ক্লাবের মতো ক্লাবকে হারিয়ে আইপি শিল্ড হারিয়ে আইপি শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এখানে কুক টাউন খেলতে এসেছিল, আরারাত খেলতে এসেছিল। তা আপনার কি মনে হয়েছিল যে ভারতীয় ফুটবলটা এদের সঙ্গে টক্কর দিতে পারেনি? তখনকার যারা খেলে তারা কেউ বলবে যে ওই টাইমে যখন খেলা ও একতরফা খেলা আছে, আমাদের কলকাতার টিমরা কেউ দাঁড়াতেই পারেনি? মনে হয়েছে? হয়নি। মানে এখনের ফুটবলের ধরন, এই বিদেশি আপনি বলতে ফুটবলের ধরন বা বিদেশি, এখন যারা বিদেশি যে এখন যদি ওই ফুটবলাররা খেলতো, তারাও ধরনটা পাল্টাতো। এখন কি হয়েছে, এখন প্র্যাকটিসের ধরন পাল্টে গেছে। বাবলু ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য কি এখন এই ম্যাকলারেন, জিমি পেত্রাতোস এদের সামনে দাঁড়াতে পারতো? ব্যারোটো, চিমা এদের সঙ্গে খেলেনি, এদের এগেন্সটে খেলেনি, এটা খেলেনি। ফাইনালি এখন কি মানে যখন বাড়িতে ফেরেন অবসর সময়, এই টেন্ট ওই টেন্ট, বিভিন্ন টেন্টে স্মৃতি রোমন্থন হয়? তো অসুবিধার মনে করুন, আমি রিজার্ভ স্টেট ট্রান্সপোর্ট টেন্টে আমি 2 বছর ছিলাম, চাকরি করা ওখানে, চাকরি করে যে ওখানেই ছিলাম আমি 2 বছর। তো ওই টেন্টের সঙ্গে আমার একটা মানে গড়ের মাঠের 8টার যোগ, যেরকম আমার ওই টেন্টের সঙ্গে ওরকম যোগাযোগ। এখন যেরকম 40 বছর ধরে আমি এই টেন্টে যাতায়াত করি, আমি রিজার্ভ ব্যাংকের টেন্টে, আমি একমাত্র এক্সপ্লেয়ার যে এখানে রোজ আসি। 14 বছর রিটায়ার করে, অলমোস্ট 2014-তে রিটায়ার করেছি।
12 বছর হচ্ছে রিটায়ার করার পর, এমন একটা দিন নেই যে আমি এই টেন্টে আসি না। থ্যাংক ইউ নাসিরদা, খুব ভালো থাকবেন, থ্যাংক ইউ। খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।